দর্শক এই মুদ্রিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ খবরের বিষয়ে। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, দিল্লি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজন। আমরা আলোচনায় যাব, তার আগে কয়েকটি শিরোনাম দর্শকদের জানাতে চাই, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বেশ সময় খারাপ যাচ্ছে বাংলাদেশে করোনা বাস্তবতার। টানা বেশ কয়েকদিন 100-র উপরে মৃত্যু, রেকর্ড 153 জন মারা গেছে গত 24 ঘন্টায়। শনাক্ত হয়েছেও 8661 জন। আক্রান্তদের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মৃত্যু বেশি হচ্ছে। আইডিসিআর বলছে লকডাউনে কঠোরতা আরও 7 দিন বাড়তে পারে, সুপারিশ করেছে জাতীয় কমিটি, পরামর্শ কমিটি। করোনা প্রতিরোধে যে কমিটি গঠন করা হয়েছে, করোনায় অপ্রয়োজনে সড়কে মানুষ গাড়ি বাড়ছে। লকডাউনের চতুর্থ দিনে ঢাকায় গ্রেপ্তার হয়েছে 618 জন, 496 গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। হাসপাতালের উপর আসলে চাপ বাড়ছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে করোনা বাস্তবতা, যে বাস্তবতায় আসলে লকডাউন, কঠোর লকডাউন যেটি চলছে চতুর্থ দিন, সেই জায়গায় মানে এই লকডাউনটা কি আমাদের পরিস্থিতি খারাপ হওয়ার পরে নেওয়া হলো, নাকি একটু এখন যে পরিস্থিতি আপনি দেখছেন এটি এড়ানোর সুযোগ ছিল কিনা সামনে, আর একটু আগে থেকে লকডাউন দিলে এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হতো কিনা বাংলাদেশকে? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। লকডাউন তো মানে আদৌ মানে খুবই একটা সক্রিয় ব্যবস্থা কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। সেটা হচ্ছে জাস্ট ঠিকই রাখা যায়, কমানোটা যায় কিনা, মানে বিলম্বিত করা যায়, কিন্তু সংক্রমণের যে মাত্রা এইটা যদি এইভাবেই চলতে থাকে, অব্যাহত থাকে, আপনি এটা যেটা বেশি দেখছি আমরা এখন, মনে হচ্ছে যে এটা দেরি হয়ে গেছে। এক পর্যায়ে হয়তো এমনও মনে হতে পারে এটা খুব আর্লি হয়ে গেছে, কারণ আপনি কতদিন লকডাউন দিয়ে রাখবেন? একটা পর্যায়ে দেখা গেল যে আজকে যে মৃত্যু হার, এটা হয়তো এটার দ্বিগুণ তিনগুণ যদি হয়ে যায়, তখন কি বলবে? আর এই করোনার ঢেউ যেটা বলি, এটা কখন আসবে, আবার যাবে, আবার যাবে। যেসব দেশে প্রায় একেবারে কমিয়ে আনছিল, সেখানেও কিন্তু আবার এখন নতুন করে দেখা দিচ্ছে এবং লকডাউন হচ্ছে। মালয়েশিয়ায় আজকে 2টা বড় শহরে, ইভেন জাপান পর্যন্ত বিভিন্ন শহরে লকডাউনে চলে গেছে। অতএব লকডাউন বিলম্বিত হলো কিনা বা এই আমরা দেরি করে ফেললাম কিনা, এটা এখনই বলা যাবে না, কারণ এটা নির্ভুল বোঝা যাবে। কারণ আপনি তো লকডাউন তো মাসের পর মাস রাখতে পারবেন, কারণ লকডাউন হচ্ছে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বিজ্ঞান, যে আপনি মিনিমাম 21 দিন বা কমপক্ষে আর কি সর্বনিম্ন 14 দিন যদি আপনি মানুষের মুভমেন্ট বন্ধ রাখেন, তাহলে এই একটা মানে এটা যেহেতু এই ভাইরাসটা একটা জীবনকে নির্ভর করেই বেঁচে থাকে, অতএব যদি গ্যাপ তৈরি করা যায়, অর্থাৎ জড়াজড়িটা কমানো যায়, তাইলে এখানে একটা গ্যাপ তৈরি হলে এইটা সংক্রমণটা কম। কিন্তু সমস্যা হচ্ছে, আমি এটা বহুবার বলছি, লকডাউন হচ্ছে একটা বিজ্ঞান, বা স্বাস্থ্যবিদতে যা বলা হয় এগুলো বিজ্ঞান, আর এটাকে বাস্তবায়ন করা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান, মানে অথবা রাজনৈতিক সাথে সম্পর্কিত বিজ্ঞান, কারণ এখানে অনেক বিষয় জড়িয়ে যায় না। কিন্তু এই যে এখন যে খারাপ অবস্থা আপনার, সেটা বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে, এবং সেটা ভারত থেকে এসেছে। সেই ভারত থেকে মানুষ আসা, তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করা, এই বিষয়গুলোর জায়গায় দুর্বলতা ছিল কিনা, যে কারণে আমরা মানে প্রথম দিকে দুর্বলতা ছিল, কিন্তু এই দুর্বলতাটা যেটা, এটা আমি মনে করি যে কোনো কিছুই তেমন করার ছিল না, কারণ বৈধভাবে বর্ডার দিয়ে যে আসা যাওয়া, এইটা অত্যন্ত রেস্ট্রিক্টেড এখন, একেবারেই কম। আর যারা আসছে, সর্বসাকুল্যে 10,000 লোক হয়তো আসছে এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট আবিষ্কার হওয়ার পরে, কিন্তু এর বাইরে আমাদের যে একটা মানে জিগজ্যাগ একটা ব্যাপার আছে, প্রচুর লোক মানে ইনফর্মাল ওয়েতে আসা যাওয়া আছে, আত্মীয়তা, বাজার করতে যাওয়া, এমনকি আপনি জানেন ধর্মীয় অনুষ্ঠান, নামাজ পড়তে যায়, আসে, এরকমও এলাকা আছে কিন্তু আমাদের এই বাংলাদেশ ভারত বর্ডারে। এই যে এটা আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না। কিন্তু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, কেউ বলছেন যে গত ঈদের একটা প্রভাব এখন পড়ছে। এখন যে লকডাউন আপনি দেখছেন, মানে ঈদের সময় কি এরকম লকডাউন প্রত্যাশা ছিল কিনা? এখন যে কড়াকড়ি আপনি দেখছেন, এখন কি দেখে মনে হচ্ছে না যে সরকার আসলেই চাচ্ছে লকডাউন হোক? এর গত 1-2 মাসে এরকম কঠোরতা চোখে পড়েছে আপনার, বা এরকম গুরুত্ব চোখে পড়েছে কিনা? মানে কঠোরতা তো আর সবসময় রাখা যাবে না। আপনি দেখেন এখন আজকে 29% হলো
সংক্রমণের পরিমাণ। এটা হচ্ছে যারা উপসর্গ ছাড়া কিন্তু খুব একটা টেস্টে আসে না, যারা অসুস্থ জ্বর আছে এদের মধ্যে 29% হচ্ছে আরটিপিসিআর টেস্টে তাদের পজিটিভ আসছে। আর আরটিপিসিআর টেস্টে খুব ইনিশিয়াল স্টেজে আসে না এরকম লোকের সংখ্যা কিন্তু আরো 30%। মানে আপনার করোনা হয়ে গেছে কিন্তু পিসিআর টেস্টে আসবে না এরকম প্রথম প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু আছে। তার মানে দাঁড়াচ্ছে সংক্রমণের পরিমাণটা যেভাবে বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি। আর আমাদের যেটা যে এখনো আমাদের এই টেস্টের টোটাল টেস্টের পরিমাণ হচ্ছে 30,000, সর্বোচ্চ 28,000, 22,000 25 থেকে 30 এর মধ্যে এখন। জি, করতে পারতাম তাইলে হয়তো এইটা এইভাবে দেখা যেত না, কারণ তখন হয়তো মানে অনেক সুস্থ লোক বা যারা এখনো করোনা আক্রান্ত হয়নি তারাও যদি টেস্টের আওতায় আসতো, তো সংখ্যাটা যখন বাড়তো তখন কিন্তু শতকরার হিসাবটা হয়তো কম। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু ডক্টর সিদ্দিকুর রহমান খানের কথা শুনতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, একই প্রসঙ্গে একটু জানতে চাই, আপনার চোখে এখনকার যে ভয়াবহ পরিস্থিতি দেখছেন করোনার, যেটি কবে মোটামুটি স্বস্তিদায়ক অবস্থায় বাংলাদেশ যাবে এখনই বলা মুশকিল, পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল কিনা, সিদ্ধান্তগুলো কি সঠিক সময় নেওয়া যাচ্ছে কিনা আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে এই 26তম সপ্তাহে জি, করোনার যে চিত্র আমরা দেখলাম, মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড এবং আক্রান্তের শতকরা হিসাবেও এটা কিন্তু সর্বোচ্চ যাবৎকালের। এবং গত এক সপ্তাহ অর্থাৎ 8 দিন ধরে টানা মৃত্যুর হার 100-র উপরে, এবং 8 দিনে সেটি 1000-এর অতিক্রম করেছে, যেটি আমাদের এই গত 15 মাসের এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মানে ভয়াবহ চিত্র। এবং এখন যে লকডাউন চলছে, আমরা বলবো যে এই লকডাউনে কিছুটা শিথিলতা যে নেই সেটা নাই, কিন্তু তারপরেও এটি আমরা দেখছি যে 2000 সালে যত প্রথম দিকে যখন সেনা নামানো হয়েছিল, এরপরে এটাই সবচেয়ে কার্যকরী, আপনি বিধিনিষেধ বলেন বা লকডাউন বলেন সেটি। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে আমাদের জাতীয় কারিগরি যে কমিটিটা আছে এই করোনা সংক্রান্ত, তারা কিন্তু এই লকডাউনটিও আরো অন্তত এক সপ্তাহ আগে এটি কার্যকর করার জন্য বলেছিল, এবং সরকারও একটা ঘোষণা দিয়ে কেন জানি এটা আবার একটু বিলম্বিত করলো। এবং এখন যেটি বলা হচ্ছে সেটা হলো যে নিঃসন্দেহে, কারণ করোনার তো একটা মিউটেশন পিরিয়ড থাকে, আমাদের যখন এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল তখনই কিন্তু আমাদের এই কারিগরি কমিটি অবিলম্বে এই 2 সপ্তাহের লকডাউন কার্যকর করার জন্য বলা হয়েছিল। সরকার সেটাকে নানা রকমের ভেঙে চড়ে একটা পর্যায়ে এসে 1 তারিখ থেকে আমরা এখন আসছি, এবং 1 তারিখ থেকে এখন যেটা করা হচ্ছে সেটার সুফল পেতে বিশেষজ্ঞরাই বলছেন যে অন্তত আরো 14 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখনের বিধিনিষেধের এই সুফল পেতে আমাদের আরো অন্তত পক্ষে 14 দিন অপেক্ষা করতে হবে। আর এখন যেটি আমরা মানে মোকাবেলা করছি বা যেটি আমাদের উপর দিয়ে ভয়াবহ রকমের যাচ্ছে, সেটি হচ্ছে কিন্তু আগে যে আমাদের এই সংক্রমণ কমিউনিটি ট্রান্সমিশন যেটি হয়েছে সেটার আরেকটা জিনিস স্যার বলছিলেন যে এটা আমাদের কিছু করার ছিল না। আমরা যখন সীমান্ত দিয়ে যখন ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমরা প্রথম দিকে যেটি বলছিলাম, সেই সময় আমরা সীমান্তে মানে সাধারণ মানুষের আসা যাওয়াটা নিয়ন্ত্রণ কিছুটা হলেও করেছি, কিন্তু পণ্যবাহিনী ট্রাকের মাধ্যমে যে সমস্ত লোকজন এসেছে তাদেরকে কিন্তু সীমান্তে সেই অর্থে পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করা যায়নি। এমনকি বেনাপুল সীমান্তে এই অব্যবস্থাপনার জন্য সেই এলাকার সিভিল সার্জন, আমি একদিন আপনাদের এই অনুষ্ঠানেই ছিলাম, তাকেও যুক্ত করা হয়েছিল। তিনিও এই অসহায়ত্বের কথাটা বলেছেন যে লোকবল এটা সেটা নামে আমরা যেটা করতে পারছি না, এটার ফলাফল আমরা 2-1 মাসের মধ্যে বুঝতে পারবো। এবং আজকে আপনি একটু শুরুর দিকেই বলেছেন, এবং আমরা দেখেছি যে আমাদের এখন যে ভেরিয়েন্ট এপ্রিল মাসে সেটা ছিল, মে মাসে সেটা এপ্রিল মেতে 45% ছিল ডেল্টা ভেরিয়েন্ট, আর এই মাসে এসে জুন মাসে এসে সেটা 78% ভেরিয়েন্টটা মানে ডেল্টা ভেরিয়েন্ট আমাদেরকে আক্রমণ করেছে। এবং এটি ক্রমান্বয়ে আমাদের যে ব্যবস্থাপনায় দেখছি যে যেরকম সর্বগ্রাসী রূপ এটা গ্রহণ করছে, তাতে আমার মনে হয় যে এটি আরো হবে। তবে প্রথম থেকে আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে মানে বাংলাদেশের সক্ষমতার অভাব নাকি মানুষের এই যে বেপরোয়া চলাচল নাকি সরকারের সিদ্ধান্তহীনতা, আপনি একটু যদি জানতে চাচ্ছিলাম যে এখনকার যে পরিস্থিতি এটি এড়ানোর কোনো সুযোগ ছিল কিনা আসলে? তিনটাই, আমাদের তিনটা ক্ষেত্রেও সরকারের সক্ষমতা, সরকারের সিদ্ধান্তহীনতার অভাব, এবং একই সাথে সাধারণ মানুষের এই করোনার ভয়াবহতাকে উপেক্ষা করে মানে চলার যে মনোবৃত্তি সেটাও কিন্তু আছে। কিন্তু আপনি কোনোটাকেই খাটো করে দেখা যাবে না।
আমরা এই সর্বসাম্প্রতিক সময়ে যখন করোনার ঊর্ধ্বগতি আমাদের মে মাস থেকে শুরু হলো, সেই সময়েও কিন্তু সরকারের সিদ্ধান্ত গ্রহণের সময় এক সময় আমরা দেখেছি এক ধরনের ঘোষণা দিয়েছেন, আবার সেটাকে রিভাইজ করেছেন, আবার সেটাকে করেছেন। ফলে আমরা আজকে যে লকডাউনটা যেলাম, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা অন্তত এক সপ্তাহ আগে যেটা বলেছিলেন, সেটা কিন্তু অসুবিধা হতো না সরকারের। যে জীবন জীবিকার কথা আমরা যেটা বলি, মানুষের জীবন জীবিকা তো থাকবেই, জীবন না থাকলে জীবিকার প্রশ্ন আসবে কোত্থেকে। ফলে আমরা দেখবো একদিকে সক্ষমতার অভাব তো আছে। আপনি দেখেন আজকে আমরা এই 1.5 বছরে এখন পর্যন্ত আমাদের 52% কোভিড ডেডিকেটেড হসপিটালে আমাদের কোনো আইসিইউ সাপোর্ট নেই। আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে 34 থেকে 35টি জেলায়। এই মানে এই 14-15 মাসে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা কার্যকরের ক্ষেত্রে আমরা যে দৃশ্যমান যেটি দেখেছি, সেটা কিন্তু মানে ওই নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে একটা সক্ষমতার অভাব আছে। আরেকটা হলো যে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমলাদের মধ্যে টানাপোড়েন কিনা আমি বলবো না, জানি না, কিন্তু এই একদিকে ওনারা যে পরামর্শটা দেন, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে এসে এটা ভিন্ন রকমের হয়ে যায়। আর মানুষ এই গত 2 সপ্তাহ ধরে মানুষের মধ্যে হয়তো কিছুটা আতঙ্ক ঢুকেছে, কিন্তু মাঝখানে কিন্তু গত বছর এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চে যেহেতু সংক্রমণ কি ছিল, মানুষ এটাকে ভুলেই গিয়েছিল এক ধরনের। জি, সিদ্দিকুর রহমান, আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি একটু ফরিদ হোসেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান বলছিলেন যে এক সপ্তাহ আগে যদি এই কঠোর লকডাউন দেওয়া যেত, আসলে তাতেও কি মানে এই পরিস্থিতি এড়ানো যেত কিনা? সেটা যেত কিনা সেটা আমার একটু সন্দেহ আছে, কারণ আমরা যে জিনিসটা এখানে দেখতে হবে সেটা হচ্ছে যে করোনার এই সংক্রমণ আর এই যে তার এই অতিমারীর যে বিস্তার, সেটাকে শুধু লকডাউন দিয়ে বা লকডাউনেই কিন্তু একমাত্র পথ না। লকডাউনটা কিন্তু আপনি আগেই দেন বা পরেই দেন, সেটার চেয়েও যেটা বড় জরুরি সেটা হচ্ছে যে মানুষকে, সাধারণ মানুষকে বিশেষত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদেরকে বাধ্য করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে, এবং ওটা হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি। কারণ লকডাউন, যেমন আপনি যেটা বলছেন যে লকডাউন আগেও দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকার সেই জায়গাটাতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে নানান ধরনের প্রেশার গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের লবি থাকে। যেমন এখনো যেমন আমরা বলছি যে এটা সবচেয়ে কড়া লকডাউন, এবং আপনি তারপরেও দেখবেন যে গার্মেন্টস কারখানাগুলো খোলা আছে, অন্যান্য কারখানা খোলা আছে, কারণ এটা তো খোলা থাকার কথা না সেই অর্থ যদি হয়, এবং এইটা খোলা রাখতে হচ্ছে। এবং সেখানে এর আগেও যখন লকডাউনটার কথা বলা হলো, তখনও কিন্তু সরকারি অফিস বলা হচ্ছিল যে আধা লোকবল নিয়ে চলবে, কিন্তু সেভাবে চলে নাই। অনেক ব্যাংকও খুলছে, রবিবার থেকে ব্যাংক খুলছে। জি, বেসরকারি অফিসগুলো সোমবার থেকে ব্যাংক খুলছে, এখন ব্যাংকও খুলতে হচ্ছে। তারপরে আপনি সামনে তো আসছে আপনার কোরবানির ঈদ আসছে, সেটা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে জায়গাটাতে শুরু থেকেই জোরটা মানে আরো বেশি জোরদার করা, এবং যেটা খুবই কঠিন কাজ, সেটাতে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। সেখানে সমস্ত, শুধু জনগণ না, আমাদের সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সবাইকে এই কাজে লাগতে হবে। সেটা হচ্ছে যে আমাদের সবাইকে মাস্ক করতে হবে। দেখুন, এই সংক্রমণের যে মূল জিনিসটা সেটা হচ্ছে যে বাতাসে ছড়ায়, এবং যিনি আপনার আমার কাছ থেকে আরেকজনের। ফরিদ হোসেন, একটি বিষয় একটু যদি বলেন স্পষ্ট করে, সেটা হচ্ছে এখন যে কড়াকড়ি আপনি দেখছেন, এখন আপনি চাইলেও মানে অনেক ক্ষেত্রেই বেশিরভাগ মানুষই যাওয়ার সুযোগ নেই। আপনি ঢাকা থেকে বলেন আর মফস্বল শহর বলেন, সব জায়গায় মোটামুটি একটা বড় ধরনের কড়াকড়ি আছে। ঈদের সময় সরকার বলল যে কঠোর বিধিনিষেধ, বাড়ি যেতে মানা করলো, কিন্তু ঈদের সময় যে হারে মানুষ বাড়ি গেল, সেটি এরকম কড়াকড়ি তো ঈদের সময় আসলে দেখা গেল না। দেখুন, এটা আমরা যতটা বলা সহজ যে তারা চলে গেল, কেন গেল, গেল, কিন্তু এটা বাস্তবে দেখতে হবে। আপনি যদি ধরুন আমরা যারা টক শো করি তাদের সঙ্গে আলোচনা করেন, যারা আমরা মানে ভালো অবস্থানে আছি, আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলি, আর আপনি যদি রাস্তায় নেমে, আপনি সাংবাদিক, আপনিও নিশ্চয়ই সাথে করেন, আমি কিন্তু এর মধ্যেও এই কড়া লকডাউনের মধ্যে আমার এই উত্তরা এলাকায় আমি যে রাস্তাগুলো আছে, গলিতে এখানে চলাফেরা করেছি, এবং সেখানে যখন আমি মানুষের কথাগুলো শুনি, তারা কিন্তু সোজা একটা কথাই বলে যে আমি লকডাউন চাই না, আমি না খেয়ে মারা যাব, আমার কাজ নেই। রিক্সাওয়ালা বলে যে আমার কাজ নেই, ভ্যানওয়ালা বলে যে আমার কাজ নেই,
আপনার যারা তরি তরকারি বিক্রি করে ভ্যানে, তারা বলে আমার কাজ নেই। কাজে এই জায়গাটার মধ্যে একটা ডিসকানেক্ট আছে, আপনাকে বুঝতে হবে। আমরা যারা উচ্চবিত্ত, আমরা যারা শিক্ষিত, আমরা যারা নিজেদেরকে বাঁচাতে চাই, তারা কিন্তু আপনার এই আমজনতার কথাটা কিন্তু আমরা চিন্তা করছি না। এখন লকডাউন আপনাকে তখনই কার্যকরী করতে পারবেন, এই আজকে কদিন আপনি ধরেন জরিমানা করলেন, গাড়িতে জরিমানা করলেন, গ্রেপ্তার করলেন, তাতে কিন্তু আর কিছু আসবে যাবে না। কারণ গ্রেপ্তার আর কি আছে, এই গ্রেপ্তার মূলত ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিন্যান্স অনুযায়ী তারা নিয়ে যাচ্ছে, সেখান থেকে কোর্টে আবার কোন থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে কাজটা করতে হবে। সেটা হচ্ছে না কেন? সেটা নিয়ে তো শুরু থেকেই কথা হচ্ছে। সেটা তো শুরুতে হচ্ছে এবং সেটা করছে না। সেই জায়গাটার মধ্যে আমরা যে কথাটা এখানে বলা হলো, সক্ষমতা বলেন, আমাদের চিন্তার অভাব বলেন, আমাদের ইচ্ছার অভাব বলেন, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমরা এখানেই হচ্ছে যে আমরা পিছিয়ে আছি। এবং এইটা শুধু আমরা না, আপনি যদি, আমি ভারতে ছিলাম বলে বলছি, ভারতে কিন্তু এই কারণেই এই মাঠটা খেয়েছে। ভারত যে দ্বিতীয় ধাক্কার যে চরম অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তাদের ওই সরকারের, তাদের ওই সময়ে প্রথম দিকের যে চরম অব্যবস্থা, সেই কারণে কিন্তু তারা সেটা, ভারত থেকেও আমরা তাহলে খুব বেশি শিক্ষা নিতে পারলাম না। আমরা অনেক ধন্যবাদ, শিক্ষা নিতে পারি নাই। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। করোনা তো মানে আরো অনেকদিন চলবে, কবে শেষ হবে করোনা তাকেও জানেন, এবং সেটা বেশ আগে থেকে স্পষ্ট ছিল। কিন্তু আমরা প্রায় 1.5 বছর হতে যাচ্ছে করোনার। স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতির জায়গাটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কতটা প্রস্তুত হতে পেরেছে স্বাস্থ্য ব্যবস্থা? 37 জেলায় এখন আইসিইউ করা গেল না নির্দেশনা সত্ত্বেও। একটু আমি বলি, আমাদের এই যে লকডাউন যেটা ঢাকায় শুরু হলো বা দেশে শুরু হলো, সেটা কিন্তু জুলাইতে শুরু হয়েছে। কিন্তু আমাদের খুলনা, দিনাজপুর অথবা সীমান্ত এলাকায় কিন্তু আরো 2 সপ্তাহ আগের থেকে, তার মানে হচ্ছে ওরা এখন 3য় বা 4র্থ সপ্তাহে লকডাউন আসছে। অতএব এটা মনে রাখতে হবে, সেই সরকারি পর্যায় থেকে লোকালি, অর্থাৎ যেখান দিয়ে ভারতীয় ভেরিয়েন্টটা বেশি আক্রান্ত হয়েছিল, সেখানে কিন্তু লোকাল লকডাউন কিন্তু আরো 2 সপ্তাহ আগের থেকে শুরু হয়ে গেছে। সেই হিসেবে কিন্তু এটা 4র্থ সপ্তাহ 15 সপ্তাহ চলছে না, কিন্তু ঢাকায় তার আগেই তো স্যার ঢাকায় এই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেল একটা গবেষণা আইডিসিআর এ, মানে ঢাকা পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পরে কঠোর ব্যবস্থা দেখা গেল। পৃথিবীর 85টা দেশে এখন ভারতীয় ভ্যারিয়েন্ট চলে গেছে। আর সেই লকডাউন স্যার, লকডাউন কত প্রকার, কি সেটা তো উদাহরণ আপনি দেখছেন সারা দেশে লকডাউন। জি, এখনো শিথিলতা আছে। ফরিদ ভাই যেটা বলছেন যে শুধু গরিব মানুষ ঘুরে বেড়াচ্ছে তা না, আজকে বিভিন্ন জায়গায় প্রাইভেট কারের জট লাগাইছিল। এই প্রাইভেট কার লাগিয়ে যারা এখন ঘুরতেছে নিজস্ব গাড়িতে, তাদেরই যখন একজন করোনা আক্রান্ত হয়ে যাবে, তখন সরকারের দোষ হবে যে আইসিইউ নাই কেন, অক্সিজেন নাই কেন, কিন্তু উনি কিন্তু প্রাইভেট কার দিয়ে ঘুরে বেড়াইছে। এই জিনিসটা কিন্তু আছে, মানে পুরোটা সরকারের দায়িত্ব। এটা কনভিন্স করতে পারলো না, বুঝতে পারলো না রাজনৈতিক দল, সেটা একটা। কিন্তু আমরা যারা জনতা, তারাও কিন্তু আমি দেখলাম যে অনেক, সবচেয়ে খালি মানে না খেতে পায়া বা একবারে আর্থিক অনটনে পড়ে রাস্তায় বেরিয়ে গেছে তা না, বরং বিভিন্ন কারণে লকডাউন কেমন হচ্ছে এটা দেখার জন্য হাজার হাজার লোক বিভিন্ন জায়গায় বের হয়েছে, মিরপুরে, উত্তরায়, এখানে সেখানে। এবার আসেন স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুরতা, এটা তো নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই। সেটা সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেখেন এই যে স্বাস্থ্য ব্যবস্থার একদম কোনো উন্নয়ন হয় নাই বা এই মধ্যে কোনো সম্প্রসারণ হয়, কিন্তু তা না। যেটা হয়েছিল ঢাকায় যেহেতু সবচেয়ে বেশি সংক্রমণ ছিল, ওই আইসিইউ 100 আইসিইউ দিয়ে অথবা 250 নেজেল করোনা দিয়ে কিন্তু ডিডিসি হাসপাতাল দিয়ে এটা তৈরি করা হয়েছিল ঢাকার জন্য। তখন আবার চিন্তা করা হয় নাই এই যে আমাদের সাতক্ষীরা অথবা বাগেরহাট, ওখানে যে দরকার জরুরি ভিত্তিতে, সেটা কিন্তু তখন চিন্তা করা হয় নাই। তখন মেইনলি ঢাকা কেন্দ্রিক করা হয়েছিল। কিন্তু পরে যখন আবার দেখা গেল যে এটা, মানে এগুলো তো রাতারাতি ট্রান্সফারও করা যায় না, আর একসাথে আইসিইউ চালানোর মতো হয়তো আপনি যন্ত্রপাতি নিয়ে আসতে পারবেন, কিনা নিয়ে আসতে পারবেন, কিন্তু এই পরিমাণ লোক কিন্তু আমাদের নাই। আমাদের যারা অর্ডিনারি যারা ডাক্তার, এই এদের পক্ষে আইসিইউ পরিচালনা করার জন্য বা অন্য স্পেশালিস্ট যেটা চালানো যায়, এটার জন্য অ্যানাস্থেটিস্ট লাগে। এটা আমাদের সারা জাতিরই যে স্বল্প সংখ্যক আছে, এটা দিয়ে কিন্তু রাতারাতি আইসিইউ করা যাবে না, মেশিনপত্র আনা যাবে। আর আরেকটা হচ্ছে, সারা পৃথিবীতে যত লোক, এটা বহুবার বলছি, কারণ ইউরোপে, ইটালিতে, জার্মানিতে যত লোক মারা গেছে করোনায়, তারা তো আইসিইউতেই মারা গেছে। আইসিইউর অভাবে তো মারা যায় নাই ওখানে, আমাদের এখানে আইসিইউর অভাবে মারা যাচ্ছে। আমেরিকাতে যে 5 লক্ষ লোক মারা গেল, ইউরোপে, ইংল্যান্ডে এবং ইটালিতে
কয়েক লক্ষ লোক মারা গেল, তারা সবাই কিন্তু আইসিইউতেই মারা গেছে। অতএব আমাদের এখানে আইসিইউ না পাইয়া মারা গেছে আর ওদের আইসিইউতেই মারা গেছে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। কোনটা বেশি, মানে আমি বলছি আইসিইউ না পেয়ে মারা যাওয়া ভালো নাকি আইসিইউ পেয়ে মারা যাওয়া? মানে আমি একটু এই জায়গাটা অস্বস্তির জায়গা। কিন্তু আমাদের একটা মৃত্যু কিন্তু অত্যন্ত মূল্যবান। আমরা যদি পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা রেখে যদি আমরা 10 জনের মধ্যে একজনকেও বাঁচাতে পারতাম, এটাও আমাদের একটা সার্থকতা। আপনি তো জানেন অধ্যাপক ডক্টর মেজর রহমান, অক্সিজেনের অভাবেও তো মানুষ মারা যাচ্ছে বিভিন্ন জেলায় এখন, অক্সিজেনের অভাবে। জি, আমাদের চেষ্টা করতেই হবে। অক্সিজেনের অভাবে তো এখন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন জেলায়। না, অক্সিজেনের অভাব, সেটা বলছি, অক্সিজেনের স্বল্পতা যাতে কেউ মারা না যায় সেটার জন্য যত উদ্যোগ দরকার সেটা নিতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে মানে সীমাটা হলো একেবারে আকাশচুম্বী। আপনি যদি সংক্রমণের পরিমাণ এইভাবে অব্যাহত থাকে, 30% সংক্রমণ যদি আর 2 সপ্তাহ পরেও থাকে, এবং তখন আপনি আর ঈদও করা যাবে না, ঈদের সময় কিন্তু লকডাউন থাকবে। কিন্তু এই 30% করে যদি অব্যাহত থাকে, তাহলে আপনি যত ব্যবস্থাই আপনি গ্রহণ করেন না কেন, আমাদের এই ব্যবস্থা কিন্তু এটা শেষ করতে পারবো না। কারণ মানে তখন আমাদের বেড, আমাদের আইসিইউ, আমাদের অক্সিজেন সবগুলোরই সীমাবদ্ধতা আছে। সেই জন্য আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মেনার যে ব্যাপারটা, এটা মানে আমরা এই এখন যে রোগীগুলো পাচ্ছি এগুলো কিন্তু আগে, আর এখন থেকে যদি আমরা সতর্ক থাকি, অর্থাৎ এটা যদি কঠোর ভাবে পালন করি, তাহলে অবশ্যই এটা 2 সপ্তাহ পরে কমে আসবে। ন্যাচারাল প্রসেসে এটা কমে আসবে। এটা অন্য আর কোনো মানে তাড়াহুড়ো করে ফেলার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে এটাকে আপনি 2 দিন পরে একটা ফু দিয়ে কমিয়ে নিবেন, এটা কোনো সুযোগ নাই। এটা আপনাকে ওয়েট করতেই হবে 2 সপ্তাহ। কিন্তু আগামী সপ্তাহটা আমাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। 2 সপ্তাহ পরে কমে আসবে, কিন্তু আগামী সপ্তাহ হচ্ছে আগে যারা সংক্রমিত হয়েছে তাদের আইসিইউ বা তাদের অক্সিজেন দরকার হবে, সেটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলছিলেন, স্বাস্থ্য ব্যবস্থার আসলেই কতটা উন্নতি আপনার চোখে পড়েছে? না, দেখেন, এটা আমাদের কাছে সবার কাছেই স্পষ্ট যে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই যে স্যার যেটা বললেন যে আমাদের যারা বিশেষজ্ঞ যারা আছেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের কিছু সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে হবে, কিছু মধ্যম মেয়াদী পরিকল্পনা থাকতে হবে, কিছু তাৎক্ষণিক পরিকল্পনা। কিন্তু আমরা কোনো সুদূর প্রসারী কোনো পরিকল্পনা এই পর্যন্ত নেওয়া হয়েছে এই ধরনের হয়নি। যে স্যারের কথাতেই বুঝলাম যে আমাদের কর্তৃপক্ষীয় চিন্তা হলো সবকিছু ঢাকা শহরেই, আমরা যেন সবকিছু ঢাকাকেই কেন্দ্র করেই আমরা করেছি। ফলে আমরা আজকে এই 37 জেলায়, আপনি যেটা বললেন যে সেখানে নেই, আর মাত্র আমরা যদি 64 জেলার মধ্যে বলি, 34 জেলা থেকে 35 জেলার মধ্যে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে। এবং সেইখানে অক্সিজেনের যে আমাদের এখন আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আমাদের অক্সিজেনের আপাতত কোনো সংকট নেই, তবে যদি এই হারে বৃদ্ধি পাচ্ছে তো সংকট। আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম সাহেব বলেছেন একটা কথা আজকে, যে ওনারা এই সংকট বলতে তাদের কাছে কি সংকট মানে সংজ্ঞা সেটা আমরা বুঝি না, কিন্তু সংকট যদি নাও থেকে থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলছে যে বাংলাদেশের সক্ষমতা আছে 200-250 টন, এখন লাগছে আমাদের 200 টন আশেপাশে। তো সেই ক্ষেত্রেও এই অক্সিজেনের অব্যবস্থাপনা আছে, যে যেমন ধরেন ঢাকায় যেরকম সরবরাহ আছে, মফস্বলে সেইখানে সরবরাহ নেই। ফলে সাতক্ষীরাতে এই অক্সিজেনের কারণে বিনা অক্সিজেনের রোগী মারা গেছে, এবং বগুড়াতেও এই ধরনের ঘটনা ঘটা হয়েছে। এবং বগুড়ার 2টা কোভিড ডেডিকেটেড হসপিটালে সরকার 10 থেকে 15টা এই যে হাইপোনেজাল ক্যানুলার কথা বলেছিল, সেটা কিন্তু সরকারি পর্যায়ে দেওয়া হয়নি, আজকে বেসরকারি পর্যায়ে মানে এইখানে 10 থেকে 12টা ক্যানুলা তারা সিভিল সার্জন গ্রহণ করেছেন। তো আমরা যেটা বলছি যে সরকারের এই যে পরিকল্পনাটা, এবং ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপারে যখন প্রথম শনাক্তর পর থেকেই কিন্তু বিশেষজ্ঞদের বলছিলেন যে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, কিন্তু সেই পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত ছিল বলে আমার এখন এসে আমাদের মনে হচ্ছে না যে এখন আমরা যেরকম একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে, এবং ঢাকার দিকে রোগীর স্রোত বেড়ে যাচ্ছে কিন্তু ক্রমশ, এবং যেহেতু মফস্বলে চিকিৎসার আর কোনো সুযোগ নেই, আইসিইউর ব্যবস্থাপনা নেই, এখন ঢাকা এদের আসার ফলে কিন্তু ঢাকা একটা নতুন করে হটস্পটে তৈরি হয়েছে। এবং খুলনা আজকে মৃত্যুর সংখ্যা দেখেন, খুলনাতে হলো যা দ্বিতীয় হলো ঢাকায়, খুলনাতে 51 জন, ঢাকাতে 46 জন। তো ঢাকা কিন্তু ক্রমান্বয়ে বিপদের মুখে পড়ছে, এবং এই জন্যই ঢাকাকে বিযুক্ত করা হয়েছিল আশেপাশের জেলাগুলো থেকেও। এবং আপনি যেটা বললেন যে কালকে থেকে যে ব্যাংক যখন খোলা, শেয়ারবাজার ব্যাংক খুলছে, আমরা এই অজুহাতে কি পরিমাণ লোক রাস্তায় নামবে কালকে থেকে সেটা আমরা
ধারণা করতে পারি, মানে করতে পারি। তো সবকিছু মিলিয়ে মানে আমাদের যে যেটা অবস্থায় মনে যে হচ্ছে- অবস্থা চলছে এখন, মানে সংক্রমণ মৃত্যু, সেই জায়গায় এই সিদ্ধান্ত কতটা মানে যৌক্তিক আপনার কাছে মনে হয় ব্যাংক শেয়ার আমার বাজার কাছে খুলে দেয়া? এই ব্যাংকটা অন্তত পক্ষে আমরা আরো মানে 7 জুলাই পর্যন্ত যদি খোলা রাখতে পারতাম। এই যে রাস্তায় এত গাড়ি, অনেক গাড়ি চলছে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি রিলেটেড, অনেক শিল্প কারখানা রিলেটেড কিন্তু এই প্রাইভেট গাড়িগুলো চলছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ব্যাংকটা যদি অন্তত পক্ষে আমরা আরো 7 দিন, যে বিশেষ কিছু শাখাকে খুলে রেখে সাধারণভাবে সব শাখা না যদি খোলা যেত 7 জুলাই পর্যন্ত, সেটা মনে হয় আমার জন্য আমার মনে হয় এটা আরো একটু ভালো হতো। জি, কারণ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আমরা একটু আরেকবার সবার কাছে ঘুরে আসতে চাই। ফরিদ হোসেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে লকডাউন, মানে রাস্তাঘাটে মানুষ আসলে বলে লকডাউন চান না। লকডাউনটা আসলে চাবেনই না, তার যদি খাবারের সংস্থান না থাকে সে তো আসলে মানে ওইভাবে সহযোগিতা করতে পারবে না, খুবই নির্মম বাস্তবতা। সেই জায়গাটাই এখন পর্যন্ত আপনার কাছে মনে হয় সরকারের কাছে আসলে এই তালিকা আছে কত মানুষের খাবার দরকার, কত মানুষের আসলেই খাবার দরকার এরকম লকডাউন দিলে? সেই তালিকা কি এই 1.5 বছরে সরকার করতে পেরেছে বলে আপনার মনে হয়, ফরিদ হোসেন? মনে হওয়ার ব্যাপার নয়, এটা তো নাই, মানে যেটাকে আমরা বলি যে একটা নির্ভরযোগ্য ডাটাবেস জি। মানে তৈরি করা, যে কথাটা কিন্তু এই আপনি এখন যে বেড়ে যাচ্ছে সংক্রমণ, সে বেড়ে যাওয়ার আগেও বিশেষত যখন আপনার বাজেট পেশ করা হলো বা বাজেটের প্রস্তুতি চলছে, তখন কিন্তু অনেক যারা বিভিন্ন ধরনের বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ওয়েবিনার করে বলা হয়েছে যে এটাকে একটা ডাটাবেস করা হোক। কারণ আপনি দেখুন, এই যে লকডাউনই বলুন বা করোনার মধ্যে, এটা যেটা বলুন, আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা স্যাক্রিফাইস করার ব্যাপার, আমাকে ত্যাগ করতে হবে, তাই না? এখন ত্যাগটা কে করবে? এখন এই জিনিসটা কার কাছ থেকে আপনি বেশি চাইবেন? এই যে আমরা বলছি যে আমরা এখন তো একটা 7 দিনের জন্য যেটা বন্ধ থাকছে, সেখানে তো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি মনে করি বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই কিন্তু স্যাক্রিফাইস, সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে একরকম। কিন্তু গরিব মানুষগুলো হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যার দিন আনি দিন খায়, সে তো আর ধরেন আপনার 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে না। আমি পারবো, আমার জমানো টাকা আছে, যার নাকি সুনির্দিষ্ট ফিক্সড ইনকাম আছে, সে হয়তো মনে করবে যে মাস শেষে আমি টাকাটা পাবো। তাহলে ফরিদ হোসেন, এই লকডাউন যখন হবে তখন এই মানুষগুলো কেন পরিকল্পনার আওতার বাইরে থাকবে, মানে এইটার উত্তর কি হতে আমি পারে? বলছি, যখন লকডাউনটা করতে গেলে তাকে যদি আপনি সফল করতে চান, তাহলে পরে আপনি এই ধরনের একটা পরিকল্পনা করতে হবে যে আমি এই লোকগুলো তখন খাওয়া পাবে না, এই লোকগুলো তখন কাজ পাবে না, এই লোকগুলো মানে আয় করতে পারবে না, তাদেরকে যাতে আমি খাওয়াটা পৌঁছে দিতে পারি। কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্যি, আমরা আমাদের ছাত্র জীবনে, আমাদের যৌবনে, আমরা তারুণ্যে বা আমরা মুক্তিযুদ্ধের সময়, এখানে তো আমাদের এই শিক্ষকবৃন্দ আছেন, তারা জানি যে যে কোনো জাতীয় কোনো ধরনের কোনো দুর্যোগ হলে পরে সকল মানুষই কিন্তু রাস্তায় নেমে যেত। একটা বিরাট অংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, তারা এটাকে, এবং বন্যার সময়তে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রুটি বানানো হয়েছে গণহারে, এবং সেই রুটি বিতরণ করা হয়েছে। কিন্তু এই কাজটা আপনি বলবেন যে হ্যাঁ প্রথম দিকে করা হয়েছে, গত বছর আমরা প্রথম দিকেও তো ম্যাসিভ হারে বলা যাবে না করা হয়েছে, চোখে পড়েছে। কিন্তু এটাকে একটা সাস্টেইন, অর্থাৎ আপনাকে এই কাজটা করতে হবে, এবং এটার জন্য একটা বিরাট উদ্যোগের ব্যাপার। সেখানে রাজনৈতিক দলগুলো সেই কাজটা করতে পারে, এখন সরকারি দলের করতে পারে, বিরোধী দল করতে পারে, সেখানে বিভিন্ন সংগঠন আছে বাংলাদেশে, কিন্তু সমাজসেবী সংগঠন বলেন বা এই চ্যারিটি সংগঠনের অভাব নাই, হাজার হাজার বা কয়েক লক্ষ। কেউ কিন্তু এগিয়ে আসছে না, কেউ কিন্তু ওই জিনিসটা খুব কম, যারা আসছে তাদের সংখ্যাটা খুব কম। জি, এদেরকে যদি আপনি হিসাবের মধ্যে না নেন, তাহলে কিন্তু আপনি লকডাউন দিয়ে কিন্তু এই লকডাউন জিনিসটাকে সফল করতে পারবেন। অনেক ধন্যবাদ ফরিদ হোসেন। আমরা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সামনে ঈদটা আসলে কেমন দেখতে চান বাংলাদেশে এই করোনা বাস্তবতায়, যাতে করে আমরা স্বস্তির মধ্যে থাকতে পারি আসলে? জি, কোরবানির হাট নিয়ে এখন পর্যন্ত, জি কোরবানির হাটের বিষয়টা একটু আপনার কাছে জানতে। জি, 14 তারিখে যদি দেখা যায় যে আমাদের সংক্রমণের পরিমাণ যেটা এখন 29%, এটা যদি 8-9% নিচে নেমে আসে, তাইলে হয়তো ঈদ করা যাবে। নাইলে সরকারিভাবে ঘোষণা দিয়ে ঈদ বাতিল করতে হবে। এটা যদি আপনি 29%-25% সংক্রমণ মাত্রা হয়, আর তখন কোনো অবস্থাতেই এই মানে ঈদের লকডাউন উঠানো যাবে না। একটা হয়তো করা যেতে পারে, আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন যেটা করছে, গরুগুলা কোনোভাবে নিয়ে এসে যাদের বাড়িতে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, সেরকম কিছু করা যেতে পারে। কিন্তু অবাধে
যেটা আমরা ঈদ বলতে যেটা বুঝি যে সব ঢাকার থেকে লোকেরা গ্রামে যাবে, গ্রামের থেকে আবার আসবে, এটা কোনোভাবেই করা যাবে না। এটা উত্তর সিটি কর্পোরেশন যেটি বলেছে যে মানে অ্যাপস এর মাধ্যমে, মানে ডিজিটাল হাটের মাধ্যমে গরু কেনার কথা বলেছে, 1 লক্ষ গরুর কথা, সেখানে মানুষের তো সেটি তো আসলে সম্ভব না একেবারে। জি, কোনো ক্রাইসিসে তো একটা না একটা সুযোগ পেরিয়ে যায়। অনলাইনে গত বছর কিন্তু হাজার হাজার গরু ছাগল বিক্রি হয়েছে। তা আমরা আশা করি এইবার যদি এই সবাই যদি ওই দিকে যায়, আর খুব লিমিটেড স্কেলে গরুগুলো বিশেষ ব্যবস্থায়, বিশেষ করে নর্থ বেঙ্গল এবং আমাদের সাতক্ষীরা যশোর অঞ্চলে যেসব গরুগুলা, সেগুলোকে বিশেষ ব্যবস্থায় আনা এবং খুব মানে স্বাস্থ্যবিধি মেনে এগুলো যারা কিনবে তাদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু যদি ঢালাও ভাবে যদি ছেড়ে দেওয়া হয় যে আবার গণপরিবহন চলবে, দূরপাল্লার বাস ট্রেন চলবে, এরকম যদি করতে হয়, তাহলে সংক্রমণের পরিমাণটা 7-8-এর মধ্যে আসতে হবে 14 তারিখের মধ্যে। যদি না আসে তাহলে এবার আগের থেকে সবাই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে ঈদে আর মুভমেন্ট হবে না। শুধু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি সেরকম সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার নেবে। ডক্টর সিদ্দিক রহমান খান, এই জায়গায় কি ধরনের পরামর্শ থাকবে আসলে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্যার যেটা বলেছেন, আজকে উত্তর সিটি কর্পোরেশন, আপনিও একটু আগে বললেন যে digitalhaat.net বলে তারা একটা করেছে, এটা কিন্তু গত বছরও তারা করেছিল। এটার স্কেলটা এবার একটু বৃদ্ধি পেয়েছে এবং বলেছে যে অন্তত 1 লাখ পশু এটার মধ্যে কেনা বেচা হবে। কিন্তু দেখেন এইখানের সাথে কিন্তু শুধু ক্রেতার সম্পর্ক না, এই যারা এই কুরবানির কে সামনে রেখে যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছে, ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে বৃহৎ খামারি, তাদেরও কিন্তু অর্থনীতির, আপনি গার্মেন্টস সচল রেখেছেন, তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছেন, এই উদ্যোক্তাদেরকেও কিন্তু বিবেচনায় রাখতে হবে। এবং এইটা বিবেচনায় রেখে আমি বলবো যে কিভাবে এটাকে মানে জনস্বাস্থ্য রক্ষা করে এই কাজগুলো করা যায়, সেই ব্যাপারে বিশেষজ্ঞ পরামর্শ আমরা এখান থেকে বললে হবে না। বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে একদিকে ডিজিটাল কেনাবেচা তো যেটি হবে, এবং একই সাথে আপনি তো শুধুমাত্র ঢাকা শহরের কথা চিন্তা করলে হবে না, সারা দেশের কথাই চিন্তা করতে হবে। সেই সারা দেশেও যেখানে পশু হাট যদি হয়, সেই পশু হাটগুলোতেও অন্তত পক্ষে মানুষকে যতদূর সম্ভব সেখানে স্বাস্থ্যবিধি রক্ষা করে এই কেনাবেচার ব্যাপারে যদি না হয়, তাহলে আমাদের একটা মেসিভ ঘটনা ঘটে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফরিদ হোসেন, শেষ করবো আপনাকে দিয়ে। ফরিদ হোসেন, গত ঈদে তো মানুষকে ঠেকানো যায়নি, 30 সেকেন্ডে এবার ঈদে আসলে মানুষকে ঠেকানো যাবে, কি ধরনের পন্থা অবলম্বন করা উচিত? ঠেকানো যাবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না। আমি খুব একটা আস্থা রাখতে পারছি না, কারণ ঈদ বলে একটা কথা, তারপরে আপনার গরুর হাটের যে কথাটা বলা হচ্ছে, কোরবানি গরু হাট, সেটাও বসবে, অনলাইনেও কিছু বেচা কেনা হবে। কিন্তু এই জায়গাটার মধ্যে যেটা প্রফেসর সিদ্দিক সাহেব বললেন, যেটা আমি মনে করি যে সেটা আমারও কথা, সেটা হচ্ছে যে আমাদের খুব জোরালো ভাবে, যেভাবে আমরা মানে বলতেছি যে খুব কড়া লকডাউন, কিন্তু সেরকম ভাবে জোরালো ভাবে আমাদের সর্বত্রই স্বাস্থ্যবিধিটা যাতে হাটগুলোতে মেনে চলে, আর অন্যান্য ক্ষেত্রেও যাতে মেনে চলার ব্যাপারটা করা হয়। আমরা আশা করি যে নিশ্চয়ই সরকার এবার আসলেই কঠোর সিদ্ধান্ত নেবে এবং কঠোর বাস্তবতার মধ্যে দিয়ে ঈদ পালিত হবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান খান, ডক্টর সিদ্দিকুর রহমান খান, ফরিদ হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সেবা নিউজ 24 নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আসলেই সময়টা বেশ খারাপ, নিশ্চয়ই বাইরে গেলে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখাবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।